হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করল। এরপর অনুরস্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। 85। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা, আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আম্মার কথা কেন ভাবছিস না? পদ্মজার কাদো কাদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেলল? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গধূলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন, পদ্ম, কয়টা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন। মোর্শেদ আর প্লান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কি জন্যে ত্যাগের শিকার হল? জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু এতটুকু বুঝেছেন, মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন। তবে হেমলতা জানেন, মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও বিশ্বাস করেননি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসল। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হল। মনে মনে ভাবে, কেন এসেছেন তিনি, কি বলতে চেয়েছিলেন? জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা, একটা কথা বলি? পদ্মজা চমকে তাকাল। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলল, বল। রাগ করবে না তো? পদ্মজা চোখ ছোট ছোট করে তাকাল। বলল, করব না। পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছোঁ মেরে চিঠি নিল। পূর্ণা অবাক হল। মনে মনে খুশি হল পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে, কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করল। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্যেও অবসর মেলেনি। কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হল না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার। তাই সারাক্ষণ ভয় ছিলাম, আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব যেন তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারব। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মনোমত হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখনশা। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে। রাত অনেক। গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমছে। এরপর ভোররাতে টিনের চালে শিশিরকণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ পড়ে 4 ভাইবোন পড়তে বসল। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোয় পদ্মজা রুমে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়মমাফিক ঘাটে আসল পদ্মজা। হাতের মুঠোয় 3টে চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। সামনের কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। সব কিছুই অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে। নৌকায় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পিলে উঠল চমকে। পালানোর মতো শক্তিটুকুও পায়নি। লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি, তাই এসেছি। পদ্মজা মনে মনে সূরা ইউনুস পড়ছে। ভয়ে বুক দুরুদুরু করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ? একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বুলো বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে। পূর্ণার কৌতূহল হল চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 2016 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে। হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকাল। বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি করেন কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল তাই করেছি।
তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার এক দৃষ্টে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো, এরপর আবার হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে করে 10 মিনিট কেটে গেল। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকল, পদ্মজা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করল? তুষার চমকাল। হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানল, তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। এমন কেস শত শত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না। ফ্লোরে শুয়ে পড়ল, চোখ বুঝল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলবে না, সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো, আঁচল সরে গেছে বুক থেকে। চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করল, পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণে কয়েকটা দাগ। গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়ল, ফাহিমা? ফাহিমা কাছেই ছিল, ছুটে আসল। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি, প্রশ্নও করেছি। মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্নে মাথা ভনভন করছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে, তার পরবর্তী 7 বছরে কি কি হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রান্ধা লাগব না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তে হেই রান্ধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগি মাংস রান্না করছে, খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগি মাংস রান্না হচ্ছে, আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা। বললেন, তোর আব্বারে গিয়ে বল, আলী, মমিন, ময়না 3 জনরে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শিদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন, কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসল। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে ডাকল, আব্বা। মোর্শেদ তাকান। পদ্মজার মনে হল বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল, আম্মা বলছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকল বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে, সে সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে গেল। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না, পূর্ণারা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জাডি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল, পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলছে? না আম্মা। আচ্ছা আম্মা। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রান্ধা লাগব না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তে হেই রান্ধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগি মাংস রান্না করছে, খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা।
মুরগি মাংস রান্না হচ্ছে, আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা, বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মমিন, ময়না তিনজনরে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শিদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসল। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে ডাকল, আব্বা। মোর্শেদ তাকান। পদ্মজার মনে হল বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল, আম্মা বলছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকল বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসল। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে, সে সেদিকে তাকাল। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে গেল। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না, পূর্ণারা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জাডি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল, পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসেন, উদাস হয়ে টিনের দেয়ালে তাকান। এরপর বললেন, তোর বাপ ভালো মানুষ শুনছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে মন্ত্র দেয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নাই, নিজস্ব স্বকীয়তা নাই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন, আজ সারা দিন বিশ্রাম নিবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয়। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন, এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বেরোলেন, শরীরে শান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করছিল, পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না, নিশ্চয়ই ঘাটে বসে আছে। প্রান্তও তো নেই। হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন, পূর্ণা, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে। এরপর ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না আম্মা। জানোস নাকি? প্রেমা, প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, আমরা ঘাটে ছিলাম, প্রান্ত উঠানে ছিল, এরপর এসে দেখি নাই। হেমলতা গলা উঁচু করে বলেন, কোন মুখে বলছিস জানি না, একসাথে নিয়ে থাকতে পারিস না, একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসল। হেমলতার ধমক ঘাট অবধি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নাই, দুইটা এই কথা বলেও নাই, বসে বড়ই ভর্তা করে খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কু গাইছে। তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকল। প্রান্তের কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকল, আম্মা। এরপর দৌড়ে এলো উঠানে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান, বুকটা হাহাকার করে ওঠে। তিনি ছুটে আসেন, প্রান্তকে দু হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইর লাগছিল, হেই ছেঁড়ায় পত্থর দিয়া ইঠা মারছে, আর ফাইটা গেছে। মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন। প্রান্তকে এমতাবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বলেন, কোন কুত্তার বাচ্চায় আমার ছেঁড়ারে মারছে? কোন বান্দিল ছেঁড়ার এত বড় সাহস?
মোর্শেদ উত্তরের অপেক্ষা করেন না, প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একা বড় হয়েছে, কতবার কত রকম আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না, তাই মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা, কষ্ট তো আর কম পায়নি। দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র শহরে, যেতে লাগে ৬ ঘণ্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষা কেন্দ্রের পাশেই মোর্শেদের মামাবাড়ি। মামা নেই, মামাতো ভাইরা আছে। কথাবার্তা বলে, সেখানেই ১.৫ মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি ২ মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোর্শেদের ২ মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকেন, আরেকজনের বয়স অনেক। ছেলেমেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার উপযুক্ত স্থান, তাই আর অমত করেননি। মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন, ৬০ একজন মানুষ। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে, পরীক্ষাও ভালো দিচ্ছে। হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন। শীতল প্রকৃতির লোক, তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয়। হেমলতা ১.৫ মাসের খাবার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাঁধতে দিচ্ছেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবর নকশি কাঁথা খুব পছন্দ, তাই তিনি নকশি কাঁথা সেলাই করছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে। ব্যাপারটা হেমলতা খেয়াল করেন। পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন, পদ্ম, কি ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন, এরপর বললেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বুলায়, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। ২ মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল। তোমার সাথে মামার কি কথা হয়েছিল? হানিফ মামাকে, মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে, খুনও হলো। আমি সবসময় এটা ভাবি।